ছাত্রছাত্রীরা, এখন আমি বংশগতি অধ্যায়ের চতুর্থ পর্ব শুরু করছি। এখানে এক সংকর জনন বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এক সংকর জনন কি আমি গত পর্বে আলোচনা করেছি। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি মিলন ঘটে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে হলে ইতর পরাগযোগ, প্রাণীদের ক্ষেত্রে হলে মিলন বলবো, যদি ঘটে তাকে বলা হয় এক সংকর জনন। একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, যেমন এখানে দেখতে পাচ্ছ লম্বা আর বেঁটে, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেঁটে। লম্বা বেঁটে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। এই একজোড়া মটর গাছ নেওয়া হলো, দুটো মটর গাছ, একটা লম্বা একটা বেঁটে, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেঁটে, তাদের মধ্যে পরাগযোগ ইতর পরাগযোগ, এটাকে আমরা বলবো এক সংকর জনন। যদি দুটো বৈশিষ্ট্য ধরতাম, ধরো লম্বা তার সঙ্গে হলুদ, এদিকে বেটে তার সঙ্গে সবুজ বীজ, তাহলে দুজোড়া বৈশিষ্ট্য হতো, তাহলে আমরা বলতাম দ্বিসংকর জনন। এখন বিশুদ্ধ কি সেটাও আমরা আগে আলোচনা করেছি। বিশুদ্ধ মানে হচ্ছে যদি বংশ পরম্পরায় 7-8 প্রজন্ম ধরে একই বৈশিষ্ট্য বজায় রাখতে সক্ষম হয় কোনো উদ্ভিদ, কোনো তার চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে সেটাকে আমরা বলবো বিশুদ্ধ বৈশিষ্ট্য। আর ইতর পরাগযোগ, সেটাও আমরা গত পর্বে বলেছি যে যেখানে ইতর পরাগযোগ হচ্ছে যে একটি স্ত্রী ফুল, একটি উভয়লিঙ্গ ফুলের পরাগধানীকে অপসারণ করে স্ত্রী ফুলে পরিণত করা হয় এবং অপর একটি উভয়লিঙ্গ ফুল থেকে পরাগরেণু নিয়ে সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হয়, একেই বলা হয় ইতর পরাগযোগ। এবং সেটা রেসিপ্রোকাল করা হয়, অর্থাৎ লম্বার গাছের ফুলে বেটের পরাগরেণু লাগানো হয়, বা লম্বার পরাগরেণু নিয়ে বেটের ফুলে লাগানো হয়। এইভাবে পরাগ মিলন ঘটানোর ফলে দেখেন মেন্ডেল কি পেয়েছিলেন না, পরের প্রজন্মে, অর্থাৎ এই সব পরাগ মিলন ইতর পরাগযোগ ঘটিয়ে যে ফুলগুলো, ইতর পরাগযোগ ঘটানো ফুল, সেগুলো থেকে যে বীজ পাওয়া গেল, সেই বীজগুলো লাগিয়ে তিনি দেখলেন অবাককাণ্ড, সব গাছ লম্বা। তাহলে সমস্ত গাছ হয়েছে লম্বা, এবং এটাকে আমরা বলবো F1 জনুর গাছ বা প্রথম অপত্য জনুর গাছ। F ফর ফিলিয়াল, ফিলিয়াল মানে অপত্য, তাহলে প্রথম অপত্য জনু। তাহলে এখানে লম্বা বেটে দুটো বৈশিষ্ট্যই এদের মধ্যে আছে, লম্বার উপাদানও আছে, বেটে হওয়ার উপাদানও আছে অপত্যদের মধ্যে, কিন্তু তারা লম্বা হয়েছে, বেটে হয়নি। এর দ্বারা কি আমরা বলতে পারি যে দুটো বৈশিষ্ট্য একসঙ্গে থাকলেও একটি বৈশিষ্ট্য প্রকাশ পায় আর একটি বৈশিষ্ট্য সুপ্ত থাকে। যেটি প্রকাশ পেল তাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য, এটাও গতদিন বলেছি। এবং যেটি সুপ্ত আছে, প্রকাশ পায়নি, সেটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বেটে হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই লম্বাকে তিনি বললেন সংকর বা হাইব্রিড। কেন না এর মধ্যে উভয় বৈশিষ্ট্য রয়েছে, লম্বা বেটে বা বিপরীতধর্মী বৈশিষ্ট্য দুটোই রয়েছে। এইবার এই সংকর জাতীয় এই যে গাছ, এদের স্বপরাগযোগ ঘটলো। স্বপরাগযোগ, কারণ মটর গাছে তো স্বাভাবিক নিয়মে স্বপরাগযোগ হয়, তিনি আর কৃত্রিম ভাবে পরাগযোগ ঘটালেন না। এবং তার ফলে এইসব লম্বা মটর গাছে অনেক বীজ পাওয়া গেল, এবং সেই বীজগুলোকে তিনি আবার কি করলেন না লাগিয়ে দিলেন, এবং তার থেকে যে চারা পাওয়া গেল সেগুলোকে আমরা বলবো F2 জনু, F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু, সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। এবার যত গাছ পাওয়া গেল তিনি সমস্ত গাছগুলোকে বৈশিষ্ট্য দেখলেন, এবং দেখা গেল যে যত গাছ পেয়েছেন সব গাছের মধ্যে বেশিরভাগটাই লম্বা আর কম কম ভাগটা হলো বেঁটে। অর্থাৎ বেঁটের বৈশিষ্ট্য যেটা F1 জনুতে সুপ্ত ছিল, মানে লুকিয়ে ছিল, সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেল F2 জনুতে, আর লম্বাও রইল। দেখা গেল যে লম্বা এবং বেঁটে দুরকম গাছই পাওয়া গেছে, লম্বা পাওয়া গেছে আবার বেঁটেও পাওয়া গেছে। এবং এটা কত না 3 ভাগ আর 1 ভাগ এই অনুপাতে। তাহলে প্রকাশিত বৈশিষ্ট্যের অনুপাত কি? লম্বা ইস্টু বেঁটে সমান 3:1। তাহলে আমরা এটা বলতে পারি লম্বা ইস্টু বেঁটে সমান 3:1। এটা লম্বা ইস্টু বেঁটে সমান 3:1। এই যে লম্বা বেঁটে অনুপাত 3:1, এটা তো প্রকাশিত বৈশিষ্ট্য, কারণ লম্বা বেঁটে চোখে দেখা যায়। প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলা হয় গত পর্বে বলেছি, ফিনোটাইপ। কোন জিনগত বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ যেটা হয় সেটাকে বলা হয় ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপিক অনুপাত হলো লম্বা বেঁটে 3:1, এটা পেয়েছিলেন। এবার মেন্ডেল এর থেকে কি সিদ্ধান্তে এলেন? তিনি বললেন যে একজোড়া বিপরীত উপাদান, লম্বার উপাদান বেটের উপাদান, F1 জনুর সংকরের মধ্যে একত্রিত হলেও সেই উপাদানগুলো মিশে যায় না। মিশে যে যায় না তার প্রমাণ কি না, পরের প্রজন্মে সেই বৈশিষ্ট্য আলাদা হয়ে গেছে, মানে বেটের বৈশিষ্ট্য আবার পাওয়া গেছে। তাহলে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য
যুক্ত জীবের মধ্যে পরাগ মিলন হলে বা সংকরায়ন হলে F1 জনুতে উৎপন্ন অপত্যের মধ্যে দুটি বৈশিষ্ট্য আসে, কিন্তু দুটি বৈশিষ্ট্য কখনো বা দুটি উপাদান কখনো মিশে যায় না। পরের প্রজন্ম অপত্য গঠনকালে বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে আবার পৃথক হয়ে যায়। অর্থাৎ এই লম্বা মোটর গাছের যখন গ্যামেট তৈরি হচ্ছে, মানে পরাগরেণু বা ডিম্বাণু যখন তৈরি হচ্ছে, তখন সেই উপাদানগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায় এবং তার ফলে আবার বেটে গাছ পাওয়া যায়। এই পৃথক হয়ে যাওয়া বা বৈশিষ্ট্য আলাদা হয়ে যাওয়ার জন্য তিনি এই সূত্রের নাম দেন পৃথক ভবন সূত্র বা ল অফ সেগ্রিগেশন। তার পৃথক ভবন সূত্র হলো যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য একত্রিত হলেও তারা কখনো মিশে যায় না, বরং যখন গ্যামেট গঠন হয়, গ্যামেট মানে পরাগরেণু বা ডিম্বাণু যখন গঠন হয়, তখন উপাদানগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাই এটাই হলো পৃথক ভবন সূত্র। এবার এটাকে জিনগতভাবে বিশ্লেষণ করা যাক। ধরা যাক লম্বা মটর গাছ বিশুদ্ধ। বিশুদ্ধ মানে দুটো যে ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম, সেখানে দুটো লম্বার জিন আছে। অর্থাৎ একটা ক্রোমোজোমে আছে ক্যাপিটাল টি, আর একটা ক্রোমোজোমে, মনে করে দেখো আমি গতদিন এঁকেছিলাম, এই যে এইভাবে এঁকেছিলাম, এই একটা ক্রোমোজোম এঁকেছিলাম, সমসমস্ত ক্রোমোজোম এঁকেছিলাম। এখানে যদি ক্যাপিটাল টি জিন থাকে তাহলে এখানেও ক্যাপিটাল টি জিন থাকবে, অর্থাৎ এরা হচ্ছে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ। আবার এখানে বেটে হলে বলেছিলাম দুটো সমসমস্ত ক্রোমোজোম ঠিক একই লোকাসে, এখানে তাহলে স্মল টি জিন থাকবে, এখানে স্মল টি জিন থাকবে, তাই বিশুদ্ধ বেটে। তাহলে আমরা এইভাবে তো ক্রোমোজোম না এঁকে শুধু জিনটা লিখবো। মনে রাখবে মেন্ডেল কিন্তু জিন কথাটা জানতেন না, তিনি জিন শব্দটা ব্যবহার করেননি, কিন্তু তিনি ধারণা ঠিক করেছিলেন, বলেছিলেন একটা উপাদান রয়েছে। উপাদান তিনি বলেছিলেন ফ্যাক্টর। ফ্যাক্টর বা বাংলায় আমরা বলছি উপাদান। তাহলে তিনি বলেছিলেন যেখানে এক জোড়া উপাদান থাকে, ঠিক একইভাবে এখানে এক জোড়া উপাদান থাকে, স্মল টি বেটের উপাদান। এটা আমরা জিনগতভাবে বিশ্লেষণ করছি। তাহলে এখান থেকে যখন গ্যামেট উৎপন্ন হয়, ধরো এখান থেকে যখন গ্যামেট উৎপন্ন হয়, গ্যামেট, তাহলে গ্যামেটে আমরা জানো গ্যামেট তো মিওসিসের মাধ্যমে উৎপন্ন হয় এবং মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে এই দুটো যে সমসমস্ত ক্রোমোজোমের একটি ক্রোমোজোম গ্যামেটের মধ্যে আসবে, তাহলে তার একটি ক্রোমোজোম যদি আসে তাহলে একটি জিনই আসবে, অর্থাৎ ক্যাপিটাল টি জিন। অনুরূপভাবে এখানে যে গ্যামেটগুলো তৈরি হবে তাতে স্মল টি জিন আসবে, আর এই উভয় প্রকারের মিলন ঘটেছে এখানে, তাহলে এর জিনোটাইপ হবে ক্যাপিটাল টি, আর জিনগত বৈশিষ্ট্য ক্যাপিটাল টি আর স্মল টি। তাহলে দেখো এটা হলো জিনোটাইপ বিশুদ্ধ লম্বা, এটা হলো ফিনোটাইপ বিশুদ্ধ বেটে জিনোটাইপ, বিশুদ্ধ বেটের জিনোটাইপ, এটা বিশুদ্ধ লম্বার জিনোটাইপ। গ্যামেট তৈরি হলো এবং সেই গ্যামেটের মিশ্রণ ঘটলো, এটা হলো F1 এর জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা। এবার এখান থেকে বেটে লম্বা কেন 3:1 হলো সেটা জিনগতভাবে বিশ্লেষণ আমরা করব এবং সেটা চেকার বোর্ডের সাহায্যে। দেখো আমরা চেকার বোর্ডের সাহায্যে কিভাবে দেখাতে পারি এটা। ধরো এই যে লম্বা গাছের স্বপরাগযোগ যখন হয়, তখন একই ফুলের মধ্যে তো স্বপরাগযোগ হয়, তাহলে একই ফুলে পরাগরেণু তৈরি হয়, একই ফুলের মধ্যে ডিম্বাণু তৈরি হয়। তাহলে দু প্রকারের ডিম্বাণু পাবো আর দু প্রকারের পরাগরেণু পাবো। ধরা যাক এগুলো হলো পরাগরেণু, বলো এটা হচ্ছে এটা হলো পরাগরেণু। তাহলে এই একই গাছ থেকে আমরা দু প্রকারের ডিম্বাণু পাবো, এটা ধরা যাক এটা ডিম্বাণু। ডিম্বাণু দু প্রকারের পাবো, পরাগরেণু দু প্রকারের পাবো। এবার যখন পরাগ মিলন হয়, তখন পরাগ মিলন যখন হয় তখন তো আর বেছে বুঝে পরাগ মিলন হয় না, যে বেছে বেছে এই ফুলের সঙ্গে এই পরাগরেণুর সঙ্গে ওই ডিম্বাণুর মিলন হবে। র্যান্ডম, মানে যে কোনো পরাগরেণুর সঙ্গে যে কোনো ডিম্বাণুর মিলন হতে পারে। তাহলে যে কোনো পরাগরেণু যে কোনো ডিম্বাণুর মিলন হতে পারে। দেখো যদি এই পরাগরেণু আর এই ডিম্বাণুর মিলন হয় তাহলে ক্যাপিটাল টি এই দুটো অ্যালিল আবার একসঙ্গে চলে আসবে। যদি এই ডিম্বাণু পরাগরেণু এই ডিম্বাণুর মিলন হয় তাহলে ক্যাপিটাল টির সঙ্গে এই স্মল টি চলে এলো। যদি এই ডিম্বাণু এই পরাগরেণু মিলন হয় তাহলেও ক্যাপিটাল টি এবং
স্মল টি। আর যদি এই ডিম্বাণু এই পরাগরেণুর মিলন হয় তাহলে স্মল টি স্মল টি। তাহলে ক্যাপিটাল টি এই যে জিনোটাইপ, এটা ফিনোটাইপ কি হবে? বিশুদ্ধ লম্বা। তাহলে আমি বিশুদ্ধ লম্বা, আমি বি লম্বা লিখলাম, বিশুদ্ধ লম্বা। এটা কি হবে? দেখো শঙ্কর লম্বা, শঙ্কর লম্বার এটা জিনোটাইপ, তাহলে শঙ্কর লম্বা, এটাও হবে শঙ্কর লম্বা। আর এটা দেখো এটা তো বেঁটে, বিশুদ্ধ লেখাও যায় না লেখাও যায়, বেঁটে বেঁটে। তাহলে 3 ভাগ লম্বা আমরা পেয়েছিলাম, ফিনোটাইপ বিশ্লেষণ করা গেল, দেখো 3 ভাগ লম্বা আর 1 ভাগ বেঁটে। 3টি নয় কিন্তু 3 ভাগ, হ্যাঁ, যত গাছ পেয়েছেন তার মধ্যে 3 ভাগ লম্বা আর 1 ভাগ বেঁটে। তাহলে এইভাবে 3 ভাগ লম্বা গাছ পাওয়া গেল এবং 1 ভাগ বেঁটে গাছ পাওয়া গেল। তাহলে ফিনোটাইপ অনুপাত 3:1। দেখো কোনটা শঙ্কর আর কোনটা বিশুদ্ধ সে তো আর গাছ দেখে বোঝা যায় না, শুধু লম্বাটা বোঝা যায়। কিন্তু জিন বিশ্লেষণ করে আমরা কি দেখতে পেলাম, যে বিশুদ্ধ লম্বা 1 ভাগ, 2 ভাগ শঙ্কর লম্বা, 1 ভাগ বিশুদ্ধ বেঁটে। অর্থাৎ জিনোটাইপ অনুপাত, F2 জনুর জিনোটাইপ অনুপাত হলো, আমি এবার উপরের দিকটা মুছে লিখছি, F2 জনুর, ফিনোটাইপটা তো আগেই বলেছি, তাহলে F2 জনুর জিনোটাইপ অনুপাত কি পেলাম না, ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি স্মল টি ইজ টু স্মল টি সমান কত হলো? 1:2:1। এটি হলো এক সংকর জননের জিনোটাইপ অনুপাত। তাহলে এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত 3:1, লম্বা ইজ টু বেঁটে, আর জিনোটাইপ অনুপাত ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি স্মল টি ইজ টু স্মল টি সমান 1:2:1। আর এই যে বোর্ডটা পেলাম, এই যে দেখো এটা চেকার চৌকো ঘর, একটা ছক, এই ছকটাকে বলা হয় চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। এটাকে আমরা বলবো চেকার বোর্ড। এই যে চৌকো ছক, চেকার বোর্ড কিন্তু F2 জনুর চেকার বোর্ড, এটা হ্যাঁ F2 জনুর চেকার বোর্ড বা পানেট স্কোয়ার বলা হয়। তাহলে এবং এর থেকে তিনি কোন সূত্রে উপনীত হয়েছিলেন না, প্রথম সূত্র, এক সংকর জননের পরীক্ষা থেকে প্রথম সূত্র, সেটাকে বলা হয় পৃথক ভবন সূত্র, ল অফ সেগ্রিগেশন। সূত্রটা আগে আলোচনা করেছি। তাহলে তোমরা নিশ্চিতভাবে এটা বুঝতে পারলে আমি ঠিক এর পরের পর্বে মেন্ডেলের পরীক্ষা নয় কিন্তু গিনিপিগ দিয়ে এক সংকর জননের পরীক্ষা, সেটাও আলোচনা করব পরের পর্বে, এবং তাতেই আমি প্রশ্নগুলো দেব। ধন্যবাদ।